রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা কৌশলগত অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্রুতগতিতে সংঘাত বিস্তারের নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য পুরো অঞ্চলে অবৈধ প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করা। আবদুল্লাহির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় ওয়াশিংটন প্রমাণ করেছে যে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করতেও পিছপা নয়। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর অর্থ, সম্পদ ও কৌশলগত স্থাপনাগুলোকে নিজেদের সামরিক স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তা জোরদারে ব্যবহার করছে। ইরানি কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং তথাকথিত প্রতিরোধ অক্ষ দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তার দাবি, ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং এর অর্থনৈতিক ও নিরাপত্তাগত বোঝা আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে। মেজর জেনারেল আবদুল্লাহি মুসলিম দেশগুলোকে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা। তিনি সতর্ক করে বলেন, যে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে, তবে সেই দেশও যুদ্ধের আগুনে পুড়বে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার পর নিখোঁজ হওয়া ইরানের বিমান বাহিনীর ৩ পাইলটের ভাগ্য সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি কাতার। তিনি দোহার প্রতি আন্তর্জাতিক দায়বদ্ধতার আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের সহযোগিতার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, নিখোঁজ ৩ পাইলটের বিষয়ে ইরানের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে কাতারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমাদের অনুসন্ধান চলছে, কিন্তু কাতারের পক্ষে এখন আমাদের প্রিয় ৩ পাইলটের অবস্থান সম্পর্কে কোনো তথ্য বা ব্যাখ্যা দেয়নি। তিনি আরও বলেন, কাতারের সরকার ও সেনাবাহিনী যেন আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং নিখোঁজ ইরানি পাইলটদের অবস্থান নির্ধারণে আরও সক্রিয় ভূমিকা রাখে। তার ভাষায়, ৩ পাইলটের ভাগ্য নির্ধারণে কাতারের আরও দায়িত্বশীল ও আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করছি। ইরানি সেনাবাহিনী মুখপাত্র জানান, তদন্ত অব্যাহত থাকলেও নিখোঁজ ৩ পাইলটের ভাগ্য এখনও অজানা রয়ে গেছে। আল উদেইদ বিমান ঘাঁটি সম্পর্কে আকরামিনিয়া বলেন, এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে হেলিকপ্টার মোতায়েন সহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। এর আগে ইরানের সেনাবাহিনী জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে আল উদেইদ বিমান ঘাঁটিতে গত ২ মার্চ পরিচালিত অভিযানে অংশ নেওয়া Su-24 যুদ্ধবিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজিমি নিহত হয়েছেন। কয়েক মাস পর গত সপ্তাহে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে জানানো হয়, ওই অভিযানে অংশ নেওয়া 2টি Su-24 বোমারু বিমানের বাকি 3 ক্রু সদস্যের ভাগ্য নির্ধারণ অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা বর্তমান হারে পাল্টা হামলা চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে সম্ভব হবে কিনা তা নিয়ে নতুন করে মূল্যায়ন করছেন বলে ফক্স নিউজ জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিজ এর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ ছিল প্রায় 2300টি। বর্তমানে তা কমে 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার ইন্টারসেপ্টর 452টি থেকে কমে 278টির নিচে নেমেছে। সিএসআইএস সতর্ক করেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ভবিষ্যতে যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য কোথাও নতুন কোনো বড় নিরাপত্তা সংকট দেখা দেয়,
তাহলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি রক্ষায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা চাপে পড়তে পারে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে 2026 অর্থবছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি প্রতিরক্ষা তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করেছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং THAAD প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হবে। প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে তুলনামূলক কম খরচের অস্ত্রের উপরও গুরুত্ব বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। 2027 অর্থবছরে প্রাথমিক সামরিক বাজেট প্রস্তাবে চাওয়া অস্ত্রের প্রায় অর্ধেকের একক মূল্য $6 লাখ বা তার কম। বিশ্লেষকদের মতে ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত অস্ত্রের মজুত পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার জবাবে তেহরান একটি বিস্তৃত প্রতিশোধমূলক পরিকল্পনা প্রস্তুত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ওই কর্মকর্তা মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোর ওপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার খবরকে এক ধরনের উন্মাদনা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আমরা সম্ভাব্য মার্কিন উন্মাদনার জবাব দিতে একটি বিস্তৃত কর্মসূচি প্রস্তুত করেছি। এতে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও দাবি করেন, গত 40 দিনের সংঘাত এবং সাম্প্রতিক সপ্তাহগুলোর ধারাবাহিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় ইচ্ছা প্রদর্শন করেছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ রাখার অঙ্গীকার করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য সব ক্ষেত্রে পাওয়া যায়নি এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের দায়ী করা শত্রু ড্রোন হামলা প্রতিহত করছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবগামী 8টি তেলবাহী জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করেছে। যদিও এই ঘটনা ঠিক কবে ঘটেছে সে বিষয়ে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। সম্প্রতি হুথিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের পর লোহিত সাগর ও আশেপাশের জলসীমায় উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওমানের লিমাই উপকূলের উত্তর পূর্বে প্রায় 11 নটিক্যাল মাইল দূরে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে এক ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায় তবে তেহরান তার জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত রয়েছে। তার দাবি, সম্ভাব্য যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য ইরানের একটি সমন্বিত বিস্তৃত পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোরভাবে আঘাত হানবে। তবে হামলা কবে বা কিভাবে হতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। একই সময়ে পেন্টাগনের এক মুখপাত্র সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকদের মতে এসব ঘটনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালী ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের সহযোগিতা করা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তা আগ্রাসনের শামিল। তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু পদক্ষেপের সমালোচনা করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে ঘিরে লন্ডনের অবস্থান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা অযৌক্তিক এবং তা পুনর্বিবেচনা করা উচিত। আরাকচির দাবি, বর্তমান আঞ্চলিক সংকটের মূল কারণ হল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন। তিনি বলেন, ইরান আন্তরিকভাবে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ নিয়েছিল এবং 18 জুন যুদ্ধবিরতি সংক্রান্ত একটি
সমঝোতা স্মারকে পৌঁছেছিল। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র পরবর্তী নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সমঝোতা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ওমানের সঙ্গে কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। এ প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেও সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ তুলে আরাকচি বলেন, কোনো দেশ যদি তার ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে অন্য একটি দেশের বিরুদ্ধে অবৈধ হামলা চালাতে আগ্রাসী পক্ষকে সহায়তা করে, তবে সেটি আন্তর্জাতিক আইনে আগ্রাসনের পর্যায়ে পড়ে। এমন পরিস্থিতিতে আক্রান্ত রাষ্ট্র আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে কোনো পক্ষ নয় এবং সংকট সমাধান কূটনীতিকেই একমাত্র কার্যকর পথ বলে মনে করে। তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্য উত্তেজনা কমাতে উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফ গ্যাং পুস্তাই বলেছেন, হরমুজ প্রণালী এবং উত্তর আরব সাগরে বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের তৈরি করা হুমকি সম্পূর্ণভাবে দূর করার সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী এবং উত্তর আরব সাগরে নৌযান চলাচলের ওপর ইরানের যে হুমকি রয়েছে তা পুরোপুরি শেষ করতে দেওয়ার মতো কোনো বাস্তবসম্মত উপায় যুক্তরাষ্ট্রের হাতে নেই। তবে তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের হামলার সক্ষমতা কিছুটা সীমিত করতে পারে। এর জন্য ইরান যেসব সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন ঘাঁটি বা অন্যান্য সম্পদ ব্যবহার করে জাহাজে হামলা চালায়, সেগুলো লক্ষ্য করে হামলা চালানো সম্ভব। এতে হামলার সংখ্যা বা তীব্রতা কমানো যেতে পারে, কিন্তু হুমকি পুরোপুরি দূর হবে না। পুস্তায়ের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হট অ্যান্ড কোল্ড বা পাল্টা প্রতিক্রিয়া ভিত্তিক কৌশল অনুসরণ করছে, অর্থাৎ ইরান যখনই ওই অঞ্চলে জাহাজ লক্ষ্য করে হামলা চালায় তখনই যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক জবাব দেয়। কিন্তু এই প্রতিক্রিয়া মূল সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং তা সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তিনি আরও ইঙ্গিত দেন, হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র পথে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে সেখানে নিরাপত্তার ঝুঁকি বাড়লে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। বিশ্লেষকদের মতে, সামরিক পাল্টা হামলার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টায় দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর পথ হতে পারে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং এই গুরুত্বপূর্ণ জলপথে ওয়াশিংটনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও মূলত এই দুই দেশের। ৮ বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান কমান্ডার রেজাই বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলেও কোনো দেশই চায় না যে যুক্তরাষ্ট্র এককভাবে এই কৌশলগত নৌপথের বিষয়ে সিদ্ধান্ত নিক বা হস্তক্ষেপ করুক। তার দাবি, ইউরোপীয় দেশগুলিও এমন অবস্থান সমর্থন করবে না। রেজাই আরও বলেন, বিশ্বের অন্যান্য প্রণালীর তুলনায় হরমুজ ভৌগোলিক ও কৌশলগত বৈশিষ্ট্য ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী এটি একটি উপসাগরের প্রবেশদ্বার, যা মহাসাগর বা সমুদ্রকে সংযুক্তকারী সাধারণ প্রণালীর মতো নয়। এই কারণে এর গুরুত্ব এবং ব্যবস্থাপনাও আলাদা। তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরের প্রবেশের প্রয়োজন কি এবং কেন তারা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সক্রিয় হতে চায়। রেজাইয়ের মতে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানের সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক বিদ্যমান এবং ইরান নিজেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ অবস্থায় দেখছে। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলা চালায়, তবে তার জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিস্তৃত প্রতিশোধমূলক পরিকল্পনা প্রস্তুত রয়েছে। ওই কর্মকর্তা মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোর উপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার খবরকে এক ধরনের উন্মাদনা বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উন্মাদনার জবাব দিতে ইরান একটি ব্যাপক কর্মসূচি প্রস্তুত করেছে, যার আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চল, যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। তার ভাষায়, আমরা এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও দাবি করেন, গত 40 দিনের সংঘাত এবং পরবর্তী কয়েক সপ্তাহের সামরিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী এ ধরনের হামলা চালানোর সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা উভয়ই প্রদর্শন করছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে বলে বিভিন্ন সূত্র দাবি করা হচ্ছে। একই সঙ্গে ইরানের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বলা হয়, চলতি সপ্তাহ জুড়েই এসব হামলা চালানো হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই হামলার চূড়ান্ত অনুমোদন দেননি, তবে হামলার প্রস্তুতি এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে। সিবিএস নিউজের তথ্য মতে, পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সবচেয়ে কঠোর হামলাগুলোর একটি হতে পারে। বিশেষ করে তেল ও গ্যাস খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক বাজারে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সোমবার বাজার খোলার আগেই হামলা শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের জ্বালানি খাতে বড় ধরনের হামলা হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকির জোলঘাদর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক তৎপরতা অব্যাহত রাখে এবং নৌ অবরোধ চালিয়ে যায়, তাহলে হরমুজ প্রণালীর উপর আরোপিত অবরোধ আরও কঠোর করা হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী ও নৌপথেও চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। এক বিবৃতিতে জোলঘাদর বলেন, আমেরিকান শাসনের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীর তালা আরও শক্ত করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সামুদ্রিক প্রণালী ও কৌশলগত চেক পয়েন্টও বন্ধ করে দেওয়া হবে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির অর্থনৈতিক মূল্য শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বকেই দিতে হবে। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তার ভাষায়, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে, যার রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রে অনুভূত হবে। তিনি আরও বলেন, চলমান সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং ইরান আগে স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও নৌ উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে নৌপথে যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে ইরান। ফলে দেশটি আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে। শুক্রবার চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রাহমানি ফাজলি ইরান সরকারের পক্ষে প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর চীনের উপরাষ্ট্রমন্ত্রী লিউ বিনের সঙ্গে বৈঠকে রাহমানি ফাজলি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন, ব্যবহারিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইরান সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। পাশাপাশি এআই প্রযুক্তিতে সব দেশের জন্য ন্যায্য সমতা ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও ইরান ভূমিকা রাখতে চায়।
ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, WAICO-তে সদস্যপদ গ্রহণ দেশটির নতুন প্রযুক্তির ক্ষেত্রে গঠনমূলক সম্পৃক্ততার প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে টেকসই উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে কাজে লাগাতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। রাহমানি ফাজলির মতে, বৈশ্বিক উন্নয়নের নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিগত বৈষম্য কমাতে বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। উল্লেখ্য, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন 2026 সালের 16 জুলাই চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের সাইডলাইনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি গঠনের উদ্যোগ নেয় চীন, যার লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং AI প্রযুক্তি নিরাপদ, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তাদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কার নির্ধারিত রুট পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই পদক্ষেপ তাদের চলমান সামুদ্রিক অবরোধের অংশ এবং ভবিষ্যতেও সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। যেখানে পৌঁছানো সম্ভব হবে সেখানেই অভিযান চালানো হবে। ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার তাদের বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের আগে ঘোষণা দিয়েছিল যে সৌদি আরবের বিরুদ্ধে তারা অবরোধের জবাবে অবরোধ নীতি অনুসরণ করছে। ইয়েমেনের ভাষ্য অনুযায়ী সৌদি আরব নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ আরোপ করে আসছে। এর প্রতিক্রিয়াতেই তারা সৌদি জাহাজ চলাচলের ওপর চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেছে। এদিকে একই সময়ে সৌদি আরব বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 14টি দেশের সমন্বয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটের উদ্দেশ্য হল লোহিত সাগর ও আশেপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন রোধ করা। তবে ইয়েমেনের দাবি যে 8টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারের রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কাদ্দুমি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং এ বিষয়টি ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনার অংশ হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অস্ত্র একটি মৌলিক অধিকার এবং এটি নিয়ে কোনো ধরনের দর কষাকষি বা সমঝোতার প্রশ্নই ওঠে না। খালেদ কাদ্দুমি বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের নীতিগত অবস্থানে অটল রয়েছে এবং কোনো পরিস্থিতিতেই এই অবস্থান থেকে সরে আসবে না। তিনি স্পষ্টভাবে জানান, হামাসের অস্ত্রকে আলোচনার টেবিলে আনার যে কোনো প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান আলোচনায় হামাসের অস্ত্রের ভবিষ্যৎ, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে হামাসের প্রতিনিধি এসব প্রতিবেদনের প্রেক্ষাপটে পুনর্ব্যক্ত করেন যে প্রতিরোধের অস্ত্র কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় নয়। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে এবং অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং বন্দি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে মধ্যস্থতামূলক প্রচেষ্টা চললেও হামাস বরাবরই বলে আসছে, প্রতিরোধের সক্ষমতা বজায় রাখা তাদের জন্য অপরিহার্য। অন্যদিকে ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনো উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে, তাদের সামুদ্রিক অবরোধ কার্যক্রমের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কারকে নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। তবে এই ঘটনা ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুথিদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত রেখেছে। তিনি দাবি করেন, সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে
সৌদি শত্রুর বিরুদ্ধে অবরোধ কার্যক্রম চলমান থাকবে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের বাহিনীর হাতে তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাবে, যেখানেই তা সম্ভব হবে। وهي إعلان جهوزية تامة وكاملة لأي معركة قادمة سواء في شهر হুথিদের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। গত 20 জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি সামুদ্রিক অবরোধের ঘোষণার কথা জানায়। এরপর থেকে তারা সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচল সীমিত করার হুমকি দিয়ে আসছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তারা প্রত্যাখ্যান করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে হুথিরা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি বা অর্থ আদায় করবে। হুথি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায় নয়, বরং তারা যে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। كبره وعناده وخاصة أن هذه المناورات تتزامن مع الذكرى শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।